জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে জনসভায় বিএনপি জামাত সংঘর্ষে নিহত হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দর্শক দেখতে পাচ্ছেন জামাতে আমিরের উপর কি ভয়াবহ প্রভাব পড়ে এবং তার জনসভার মধ্যে এক প্রকার দাওয়া পাল্টা দেওয়া আজকে। এদিকে আজ ময়মনসিংহে জামাতে আমিরের খুবই খারাপ অবস্থা হয়েছে। বিএনপি কর্মীরা প্রতিশোধ নেয় জামাতে আমিরের উপর থেকে। তারেক রহমানও ফেঁসে যায় এই ঘটনার ষড়যন্ত্রকারী হিসেবে। আমরা ময়মনসিংহে চলে যেতে চাই, সেখানে কিশোরগঞ্জের পর ময়মনসিংহে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন জামায়াতের আমির। সেই বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। আমি বললাম কি পত্রিকা লেখলো কি আশ্চর্য ব্যাপার, কেউ কেউ বের হয়েছেন হাতে কামড় কোন মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না। এই বক্তব্য দেওয়ার পরেই জামাতে আমিরের উপর প্রভাব পড়ে, সবাই ঝাঁপিয়ে পড়ে, কারণ জামাতে আমির খুবই বিস্ফোরক বক্তব্য দেন। তার দর্শক, একটা বিরাট সুখবর, ইতিহাসের সমীকরণ মিলে গেছে। ডাক্তার শফিকুর রহমান শীঘ্রই প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। পরিস্থিতি আড়াল করতে বিএনপির ব্যর্থ চেষ্টা। জামায়াত ইসলামের আমির একজন বড় লুচ্চা, বললেন বিএনপির নয়ন। এই লুচ্চা শফিকুর রহমান বাচ্চাদের কাছে যায় বাচ্চাদের ঠোঁটে চুমু দেয়। বিএনপির নয়ন আরো বললেন জামায়াত ইসলামের আমির নাকি বিদেশ থেকে ওষুধ খেয়ে এসে তার যৌনতা আরো বৃদ্ধি করে এবং বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ধরে ধরে ঠোঁটের মধ্যে চুম্মা। নির্বাচনী প্রচারণায় ইতিহাস সৃষ্টিকারী কঠোর অবস্থানে আমিরে জামাত বিএনপির বিরুদ্ধে। আমিরে জামাত সাধারণত এত উত্তেজিত হন না। ভয়াবহ রূপে উত্তেজিত হয়েছেন আজকে জামাতে ইসলামের আমির। আজকে ময়মনসিংহে গিয়ে কঠিন বিপদের মুখে পড়েছে। জামাতের ইসলামের আমির সরাসরি তারেক রহমানকে নিয়ে অনেক বিস্ফোরক মন্তব্য করে এবং সভাস্থলে বিএনপি কর্মীরা সরাসরি তার উপর অ্যাটাক করে। দর্শক শ্রোতা, আপনারা জানেন সারা দেশের মধ্যেই নির্বাচনী প্রচারণা চলছে এবং বিভিন্ন সভা মঞ্চে অনেক ঘটনাও ঘটছে। বিএনপি জামাত এই মুহূর্তে মুখোমুখি অবস্থায় এবং ময়মনসিংহে কি হয়েছে জামাত ইসলামের আমিরের সাথে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি বললাম কি পত্রিকা লেখলো কি আশ্চর্য ব্যাপার, কেউ কেউ বের হয়েছেন হাতে কার্ড নিয়ে, তার নাম শেমেলি। কোন মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না। কেউ কেউ প্রথম দিকে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন। জনগণের উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছে। জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না। সম্মানিত ভাইরা, গতকালকে আমি একটা বক্তব্য রেখেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল কিভাবে সেনাবাহিনীর দ্বারা। আমি বললাম কি পত্রিকা লেখলো কি আশ্চর্য ব্যাপার। আমি বুঝতে পারছি আমাদেরকে নিয়ে তারা খুব মজা পায়। আমি বলি একটা, তারা ইচ্ছা করে লেখে আরেকটা। প্রতিবাদ দেওয়া হয়েছে এই ছোট্ট করে ছাপবে, ততক্ষণে চরিত্র হননের কাজটা শেষ হয়ে যায়। আমরা অবাক, কেন? মিডিয়া তো জাতির দর্পণ, তবে এটাও ঠিক সব মিডিয়া এটা করে না। এই দুই একজন সমাজটাকে অস্থির করার জন্য, অশান্তিতে ফেলার জন্য দুই একজনই যথেষ্ট। তাদের সকলের প্রতি আমার বিনয়ী অনুরোধ, যা বলবো আপনার পছন্দ হয় ওইটাই প্রকাশ করবেন, প্রচার করবেন। যা বলবো না আপনার মনের মাধুরী আর কল্পনা স্বপ্ন মিশিয়ে আমার কথা আপনি প্রচার করবেন না। যদি এটা করেন আমার উপরে জুলুম হবে। আমার কথা পছন্দ হয় না, আপনি ফেলে দেন, কিছুই প্রচার করিয়েন না। কিন্তু প্রচার করতে হলে আমার কথাটা হুবহু আমার মতো করে প্রচার করতে হবে। অনেক টাকা আছে আমাদের। এই যে চুরেরা চুরি করে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে সেই টাকা যেন নিয়ে আসতে পারি। এটা বাংলাদেশের বার্ষিক বাজেটের 4 গুণ। ওই বাজেট আমরা ফিরিয়ে আনার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোন মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না। দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার হালতে বসবাস করবেন, আমরা ঘুম হারাম করে দেব। ওদের শুধু সম্পদ নয়, এই চুরদেরকে দেশেও ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। এনে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। আশ্চর্য, এই জাতি একটা মুরগি চুরি করেছে, একটা ছাগল চুরি করেছে, এরা ধরে পিঠায় মেরেও ফেলে অনেক সময়। এগুলো আমরা সমর্থন করি না। ওই ছোট চুরে ধরেন কেন? যে পেটের কুদায় আগুন জ্বলে, আগুন নিবাইতে গিয়ে একটু হাত বাড়ায়, ওই বড় চুরটাকে ধরেন। ওদেরকে ধরলে এই যে মানুষগুলো পেটের কুদার তাড়নায় অপরাধ করে ফেলে, তাদের অপরাধ করার দরকার হবে না। তারাও দেশের জন্য কাজ করবে। সম্মানিত ভাই বন্ধুগণ, ওই আগের 23 বছর আর পরের 54 বছর, এই 77 বছর আমরা দেখেছি। আপনারা সেই পুরোনো রাজনীতি বাংলাদেশে চান? আমাদের যুবক যুবতীরা চায় না, তরুণরা চায় না, এমনকি শিশুরাও চায় না, আমাদের মা বোনেরাও চায় না।
কেউ কেউ প্রথম দিকে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন। জনগণের উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছে। জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না। পরিবার ব্যক্তি গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না। দলীয় সরকার দেখতে চায় না। জনগণ জনগণের সরকার দেখতে চায়। আমরা ময়মনসিংহে চলে যেতে চাই। সেখানে কিশোরগঞ্জের পর ময়মনসিংহে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন জামায়াতের আমির। সেই বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন? তারা ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। সেই বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না। যে নেতাকর্মীরা আছেন তারা দলে দলে তারা কিন্তু আসছেন। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই নির্বাচনী জনসভায় এই মুহূর্তে লোকে লুকারণ্য হয়ে যাচ্ছে এবং এই জনসভায় একটি ব্যতিক্রমী বিষয় রয়েছে যে প্রচুর সংখ্যক আমরা দেখেছি যে প্রচুর সংখ্যক নারী কর্মীরা এসেছেন, এই জামায়াতের সমাবেশে যোগ দিয়েছেন। এখন এই মুহূর্তে কিশোরগঞ্জের যে নির্বাচনী জনসভা আছে সেই জনসভায় জামায়াতে আমির বক্তৃতা করেছেন। সেখান থেকে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় আসবেন এবং এই জনসভায় যোগ দিবেন। প্রচুর সংখ্যক নেতাকর্মী বিভিন্ন উপজেলা থেকে এরই মধ্যে এই মাঠে এসে জড়ো হয়েছেন। যারা আয়োজকরা আছেন তারা আমির যখন আসবেন তখন এই জনসভাস্থল লোকে লুকারণ্য হয়ে যাবেন এবং এই মঞ্চে ময়মনসিংহের যে 11টি সংসদীয় আসন রয়েছে এই 11টি সংসদীয় আসনের যারা জোটবদ্ধভাবে দাঁড়িয়েছেন, দাঁড়িপাল্লা এবং 11 দলীয় ঐক্যজোটের যারা প্রার্থী হয়েছেন সেই সমস্ত প্রার্থীদেরকে এই মঞ্চে পরিচয় করে দিবেন এবং সবার কাছে দাঁড়িপাল্লা এবং এই 11 দলীয় প্রতীকের 11 দলীয় জোটের যে প্রতীক রয়েছে সেই প্রতীকের পক্ষে ভোট চাইবেন আগে। অর্থাৎ জামায়াতের আমির ভারতকে নির্বাচনে জয়যুক্ত করার জন্য এমনটি বলছেন নেতা এবং এই প্রার্থীরা যদি ক্ষমতায় আসে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ময়মনসিংহে ছিলাম। নির্বাচনী প্রচারণায় ইতিহাস সৃষ্টিকারী কঠোর অবস্থানে আমিরে জামাত বিএনপির বিরুদ্ধে। আমিরে জামাত সাধারণত এত উত্তেজিত হন না, এত কঠোর হন না, কিন্তু এবার আমিরে জামাতের ইতিহাসে সবচাইতে কঠোরতা দেখালেন। হ্যাঁ, বিএনপি এই পরিস্থিতি সৃষ্টি করেছে। আমিরে জামাত একটা প্রধানমন্ত্রী সুলভ ধমক দিলেন বিএনপিকে। এই ধমকে বিএনপি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এই ধমকে বিএনপি পিছু হচ্ছে। আমিরে জামাতের প্রত্যেকটা শব্দ চয়নের মধ্যে প্রধানমন্ত্রীর ইঙ্গিত দেখতে পাচ্ছি আমি। তার মধ্যে একটা ভাব, জাতির অভিভাবক, ন্যাশনাল গার্ডিয়ান, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, জেনজির দাদু, শফিক এখন দাদু, শফিক ডাক্তার শফিকুর রহমান, আমিরে জামাত, শফিক দাদু, শফিক দাদু, আপনি যা বলেন হাজারো বিশেষণ ডাক্তার শফিকুর রহমানের। ডাক্তার শফিকুর রহমানের কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। এরকম ছিলেন না, তার কণ্ঠের মধ্যে এত বিশালতা আমি অতীতে পাইনি। নির্বাচনের আগ মুহূর্তে আল্লাহ তার কণ্ঠ খুলে দিয়েছেন। তারেক কথা বলতে গেলে কণ্ঠ চুপসে যায়, কথা বলতে পারেন না। আর আমিরে জামাতের কণ্ঠ বেড়ে যায়, ভয়েস বেড়ে যায়, আর তারেক আউলে যান। তারেককে আল্লাহ অপমানিত করেন আর ডাক্তার শফিকুর রহমানকে আল্লাহ সম্মানিত করেন। দেখেন, এখনো বুঝেন নাই যে তারেক পরাজিত হবে আর ডাক্তার শফিকুর রহমান জিতবে। আপনি কি পরিবেশ পরিস্থিতি খেয়াল করেন না? কোন দিকে থাকেন, কোন জামানায় থাকেন? জামাতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে তারেক, এটা তারেক নিজেই জড়িত, পরিকল্পিত। কি যে আমিরে জামাতের এক্স অ্যাকাউন্ট নাকি হ্যাক হয় নাই। এখন এটা বলতে আল্লাহ তার কণ্ঠ আটকে দিয়েছেন। ওখানেই প্রমাণিত হয়েছে তারেক মিথ্যাবাদী। তারেক শুধু খাম্বা চোর, আর সোরা তারেক নয়, তারেক মিথ্যাবাদী, মিথ্যুক তারেক। বলতে পারছে না, কণ্ঠ আটকে যাচ্ছে। কি হেইক হয়েছে না হেইক না ফেক, হেইক না ফেক, যে তাদের আইডি হেইক ফেক মানে বলতে পারে না। হ্যাক হয়েছে এটা বলতে পারে না, হেইক ফেক এটা বলে ফেলে এবং তারপরে এদিক ওদিক তাকায়, মাঝখানে থেমে গিয়েছে। এটা আল্লাহর শিক্ষা যে তারেক পরাজয়ের দ্বার প্রান্তে। লাঞ্ছিত হচ্ছেন তারেক। হেইক না ফেক না হ্যাক এইটাই উচ্চারণ করতে পারেন না। আরে বাবা, তুমি যেটা উচ্চারণ করতে পারো না সেটা বলো কেন? তুমি গায়ের জোরে মিথ্যা বলতে যাচ্ছ, আল্লাহ থামিয়ে দিচ্ছে। আল্লাহ দুনিয়ায় মানুষকে একদম, আল্লাহ সাহায্য মানে সাধারণত সরাসরি ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেন না, পারিপার্শ্বিক ভাবে সাহায্য করেন। এইটাই তো তারেকের উপর আল্লাহ যে বিরূপ তার প্রমাণ, এবং আমিরে জামাতের উপর, আমিরে জামাতের সাথে যে আল্লাহ আছেন, আমিরে জামাতের সাথে যে আল্লাহ সাহায্য আছে তার প্রমাণ।
এখন তো আর আল্লাহ এসে আমির জামাতকে উঠিয়ে নিয়ে যাবেন না, মানে তাকে প্রধানমন্ত্রীর জন্য সিল টিল বানিয়ে দিবেন না, ওটা মানুষকে করতে হবে। কিন্তু আল্লাহ এইভাবে মানুষকে সাহায্য করেন। তারেক রহমানের উপর গজব করেছে বলেই, মিথ্যুক তারেকের উপর গজব করেছে বলেই ফেক আউলে ফেলছেন, বলতে পারছেন না। আবার এসেছেন তারেক একটা কবিতা নিতে, করবো কি কাজ, সবাই মিলে করব কাজ। 17 বছর দেশে ছিলাম না, এখন যখন আসলাম দেখলাম চারিদিকে শুধু সমস্যা সমস্যা সমস্যা। সেই জন্যই আপনাদের কাছে জিজ্ঞেস করলাম, ভাই 17 বছর কি কোনো কামকাজ হয় নাই? তাই তো দেখলাম এখন কিছুই হয়নি, যেখানে যাই শুধু এইটা করতে হবে ওইটা করতে হবে। তো চলেন করবো আমরা। 1 কোটি ফ্যামিলি কার্ড পরিণত হচ্ছে স্মার্ট কার্ডে। রাজধানীর বিভিন্ন অঞ্চলে বিতরণ করা হয়েছে এই আধুনিক কার্ড। যদিও এখন পর্যন্ত কাজের অগ্রগতি 25%। এই কার্ডে পর্যায়ক্রমে সরকারের অন্যান্য সেবাও মিলতে পারে। রাজনৈতিক দিক থেকে বিবেচনা করলে তারেক রহমানের এই অবস্থান তাকে একটি কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে। একদিকে তিনি জনগণের কাছে পরিবর্তনের বার্তা নিয়ে যেতে চাচ্ছেন বা যাচ্ছেন, অন্যদিকে তার বক্তব্য থেকে মনে হচ্ছে তিনি দেশের প্রকৃত অবস্থা সম্পর্কে একেবারেই কিছু জানেন না, অবহিত নন। 17 বছর তিনি যুক্তরাজ্যে থেকে শুধুমাত্র অনলাইনে বক্তৃতা দিয়েছেন আর তার প্রিয় বেড়াল জেবুর সাথে খেলা করেছেন। বাংলাদেশের অবস্থা সম্পর্কে তিনি কিছু জানেন না। এই যে দ্বিধাদ্বন্দ্ব তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে চলেছে। রাজনৈতিক মঞ্চে এমন একটি দৃশ্য হয়তো বিরল নয়, নেতা মঞ্চে দাঁড়িয়ে গত 1.5 দশকে দেশের কোনো উন্নতি হয়নি বলে কথা বলছেন আর শ্রোতারা হাততালি দিচ্ছেন। কিন্তু যখন এই কথা বলছেন তারেক রহমান, তখন প্রশ্ন উঠেছে তার সামনে উপস্থিত অসংখ্য জনগণের মনে, তারেক রহমান কি আদৌ বা আসলেই জানেন না দেশে কি হয়েছে গত 17 বছরে? নাকি তারেক রহমান যুক্তরাজ্য থেকে নিজের শিক্ষাগত যোগ্যতার কোনো হেরফের না ঘটালেও মিথ্যা বলায় বিশেষ ডিগ্রি নিয়ে এসেছেন? অবৈধভাবে ক্ষমতা দখল করা ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে যেখানে দেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং টানা 4 বারের ক্ষমতাসীন আওয়ামী লীগকে কৌশলে মাঠের বাইরে রাখা হয়েছে। 2024 সালের জুলাই মাসে যে ভয়াবহ সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতার পর পরিবর্তন হয়েছিল, তার সুবিধাভোগী বিএনপি, জামায়াত এবং এনসিপি এখন নির্বাচনী মাঠের একমাত্র খেলোয়াড়। তারা সবাই একই, ক্ষমতাও হয়তো তাদের মধ্যে ভাগাভাগি হবে। আর এই খেলার মধ্যমণি হয়ে দীর্ঘ 17 বছর পর লন্ডন থেকে দেশে ফিরেছেন তারেক রহমান। একজন প্রধানমন্ত্রীর প্রাপ্য সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল নিয়ে তিনি যখন নির্বাচনী প্রচারণায় নামেন, তখন আইনের শাসনের বুলিয়া ওড়ানোটা নিতান্ত প্রহসন মনে হয়। কারণ তিনি এসেছেন আইন ভঙ্গ করে, তাকে আইন ভঙ্গ করে তার নামে থাকা সকল মামলা তুলে নেওয়া হয়েছে। তিনি হত্যা মামলার আসামি, 21শে আগস্টের হত্যা মামলার আসামি, দুর্নীতি মামলার আসামি, 10টা অস্ত্র মামলার আসামি, সবকিছু বাদ দিয়ে তাকে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে এবং তিনি আইনের শাসনের কথা বলছেন। ইসলামী দলের আমির সাহেব মহিলার বান্ধা দিয়ে ধরে লাইতে আমরা দলের সমস্যা কি? ওই বেড়াও তো কোনো আলেম না, উনিও কি না একজন ডাক্তার মানুষ। তো উনার দলিল দিয়ে যদি আমনে মনে করেন উনি জড়াই ধরছেন, আপনি সুমা মারেন আর কোন যে আমরা তো ইসলামিক দল না, এটা আরেকবার পারে। তাইলে আপনাকে বলতে হবে যে আমি মুসলমান না। আপনি যদি দাবি করেন যে আমি মুসলমান, তাইলে আমনেরও এই বেপরদার কাজগুলো বাদ দিতে হবে। আর না পারলে হুদায় একজন আরেকজনের গুতাগুতি করেন না, রাজনৈতিক গুতাগুতি বাদ দিয়া কোন যে আমরা সব গণতন্ত্র ধর্মের লোক, আমরা গণতন্ত্র ধর্মে ইসলামের বাহিরে সব জায়েজ। আল্লাহ মাফ করো, গায়ে লাগলে কিছু করার নাই, কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে ভাই। আজকে ইউ প্রতিনিধি, মানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, এরা জামাত ইসলামের সাথে একটা বৈঠক হয়েছে। ওই বৈঠকে তারা প্রশ্ন করতেছে জামাত ইসলামকে যে তোমাদের সংসদীয় আসনে তোমরা যে প্রার্থী দিছো, এখানে তো নারী নাই। কি কয়? নারী নাই। এখন জামাত তো খুব ভরকে গেছে যে ঠিক আছে, আমরা চেষ্টা করতেছি আগামী সিজনে নির্বাচন করলে অবশ্যই নারীকে রাখবো। মানে আপনি বুঝতেছেন যে একটা ইসলামিক দল, তাদেরকে জবাবদিহি করতে হচ্ছে কাদের কাছে? ইউরোপীয় ইউনিয়নের কাছে, যারা কিনা এই বাচ্চাদেরকে স্যুপ বানায় খায়, যারা কিনা বাচ্চাদের সাথে অবৈধ মেলামেশা করে, যারা কিনা বাচ্চাদের ফার্ম হাউস করছে, ওই বাচ্চাদেরকে বিকৃত যৌনাচারে লিপ্ত করে, বাচ্চাদের হত্যা করে। ভিডিও আছে, ফুটেজ আছে, এখন ওয়ার্ল্ডে আপনারা চাইলে দেখে নেবেন। এখন বাচ্চাদের হোটেলের মধ্যে এই পা পাওয়া গেছে, পা, বাচ্চাদের পা, এটা পর্যন্ত দেখা যাচ্ছে। এদের কাছে আমাদের জবাব দিতে হচ্ছে যে আমরা আগামী সিজনে আসলে। এমনকি আরেকজন বক্তব্য দিতে গিয়া সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামাত ইসলামের একজন নেতা, হুজুর জামাতের এগুলো কইতেছেন, তাহলে বিএনপি মনে হয় ফেরেশতা বা আওয়ামী লীগ মনে হয় ফেরেশতা। ভাইরে, আমাদের বিষয় আমি আগেও বলছি, আমি কোনো বন্ডিং এর ভিতরে থাকতে চাই না। কোন ঘোড়ার ডিমের ক্ষমতা আইলে গেল এগুলোর পরোয়া করি না, আল্লাহর জমিনে বাস করি। একটা কথা আমাকে আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা অহংকার নয়। আমি বিশ্বাস করি আমি আল্লাহর জমিনে বাস করি। এটা আগেও বলছি, গাজীপুরে একবার বলতে গিয়া যে কসুর প্রধানমন্ত্রী মানি না, আল্লাহর বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানি না, প্রধানমন্ত্রী মানি না, এগুলো বলতে গিয়ে কিন্তু জেল খাচ্ছি। তো আবার মজার বিষয় হলো ওইটাও গাজীপুরের বয়ানি ছিল। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এইখানে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের আমিরের বক্তব্য
অন্যদিকে দেশের মধ্যে যে অনেক ঘটনা ঘটতেছে এই মুহূর্তে এইগুলো দেখিয়েছি, বা ময়মনসিংহের অবস্থা দেখিয়েছি। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, কারণ আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।